হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা সকলে আমার প্রিয় ছাত্রছাত্রী, নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা অংশ সম্পর্কে আলোচনা করবার জন্য। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো আছো তো? আচ্ছা, শুনে আমারও খুব ভালো লাগলো তোমরা সবাই ভালো আছো শুনে। আচ্ছা, বেশি কথা না বলে আমরা একটু নির্দিষ্ট কাজে ফোকাস করি, অর্থাৎ যে বিষয় সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম সেই আলোচনার যে প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছিলাম, আমরা কি করি ক্লাসের শুরুতে সবার কাছ থেকে একটু জেনে নিই আমরা যে এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করে তোমরা কে কতখানি ভালোভাবে এই অংশ সম্পর্কে জানতে পেরেছো, বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, তো আমি খুব বেশি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব না, আমি অল্প কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। সেটা প্রথমেই আমি জিজ্ঞাসা করব, জারণ কাকে বলা হয়? তোমার বাড়িতেই তুমি দেখেছো লোহার উপরে হয়, বলো সেটা সংজ্ঞাটা কাকে বলে? আচ্ছা, জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে, তাই তো? লোহা খনিজযুক্ত শিলায় বা লোহাযুক্ত কোনো আকরিক জায়গাতে বায়ু এবং বায়ুর সঙ্গে মিশ্রিত অক্সিজেন গ্যাসের সংকেত কি? O2। খুব ভালো বলেছো। সংযোগের ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায় বা ঘটে তাকে আমরা কি বলি? তাকে আমরা এই জারণ বা অক্সিডেশন বলি। এই যে জারণটা হচ্ছে, এর ফলে কি পদার্থ উৎপন্ন হচ্ছে? একদম ঠিক বলেছ, শোধক ফেরিক অক্সাইড, বা আমরা বাংলা ভাষায় যদি সিম্পলি বলি তাহলে সেটা হচ্ছে মরিচা। লোহায় মরচে পড়ে আমরা বলি, লোহা পেরেক যে কোনো কিছুতেই মরচে পড়ে আমরা বলে থাকি। আচ্ছা, তো এই সংকেতটা কি দাঁড়ায়? এর সংকেতটা হচ্ছে 2Fe2O3, আর তার সাথে জলের একটা অংশ থাকে 3H2O, তাই না? আচ্ছা, তো এটা গেল জারণ। একটু জিজ্ঞাসা করে নিই, এই যে রাসায়নিক আবহবিকার, এই রাসায়নিক আবহবিকারকে আমরা মূলত কয়টি শ্রেণীতে বিভক্ত করতে পারি বলেছিলাম? 4টি শ্রেণীতে। খুব ভালো। জারণ, আর কি বলেছিলাম? অঙ্গার যোজন। তাহলে একটা যদি অক্সিডেশন অর্থাৎ অক্সিজেনের সহচর্যে হয়, আর একটা হচ্ছে কার্বনেশন অর্থাৎ কার্বন যৌগে হবে। আচ্ছা বলো তো, এই কার্বনেশন কোন অঞ্চলে ঘটতে দেখা যায়? ভেরি গুড, কার্স্ট অঞ্চলে দেখতে পাওয়া যায়। কার্স্ট ভূমিরূপ যে অঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ লাইমস্টোন বলতে পারি আমরা, তাই না? এইখানটাতে কি করে? প্রথমে বায়ুর কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2, এই CO2 এর সাথে বৃষ্টির যে জল মিশে গিয়ে কি তৈরি হয়? কার্বনিক অ্যাসিড। সংকেত কি? H2CO3। খুব ভালো বলেছো। এই কার্বনিক অ্যাসিড এইবার যখন এই মানে কার্বন সমৃদ্ধ শিলা, অর্থাৎ এই কি শিলা বললাম? কাস্ট শিলা, এর সঙ্গে যখন সংযোজন করবে বা বিক্রিয়া করবে তখন কিসে পরিণত হবে? ভেরি গুড, ক্যালসিয়াম বাইকার্বনেট, তাই না? সেটা সংকেত কি? অর্থাৎ CaCO3 আমাদের যে মানে কার্বনিক শিলা, আর তার সঙ্গে কার্বনিক অ্যাসিড H2CO3 মিলেমিশে গিয়ে কি তৈরি হলো? ক্যালসিয়াম বাইকার্বনেট। সংকেত কি দাঁড়ালো? CaHCO3 তাই তো? আচ্ছা, আমরা আরো দুটো প্রশ্ন জেনেছিলাম, সেটা কি কি তোমরাই বলো তো দেখি। কার্স্ট অঞ্চলে কেন অঙ্গার যোজন দেখতে পাওয়া যায়? এটা যেমন আমরা জেনেছিলাম, তো সেটা সম্পর্কে আমরা আলোচনা ইতিমধ্যেই করলাম। আর ছিল যে
লোহা খনিজ সমৃদ্ধ শিলায় মরচে কেন পড়ে, সেটাও আমরা জানলাম। তো আমি আজকের এই প্রশ্নোত্তর পর্ব আর বেশি দীর্ঘায়িত করব না। এবার আমি আজকের যে মূল বিষয়বস্তু রয়েছে সেই মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা এবার আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা নবম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রী, এই নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের যে আবহবিকার অধ্যায়টি রয়েছে আমরা আলোচনা করছিলাম, সে আবহবিকারের আমরা আজকে রাসায়নিক আবহবিকার সম্পর্কে জানব, অর্থাৎ রাসায়নিক আবহবিকারের আজকে দ্বিতীয় পার্ট সম্পর্কে আলোচনা করব। পূর্বের দিনে আমরা আলোচনা করেছিলাম রাসায়নিক আবহবিকারের প্রথম পার্ট। কি কি আলোচনা করেছিলাম? অক্সিডেশন আর কার্বনেশন, তাই তো? বাকি ছিল আর কি কি? বাকি ছিল আমাদের হাইড্রেশন অর্থাৎ জল যোজন, আর আর্দ্র বিশ্লেষণ যেটা হচ্ছে হাইড্রোলিসিস। এর সঙ্গে দ্রবণ সম্পর্কে, এটাও একটা রাসায়নিক আবহবিকারের অন্তর্গত পড়ে, কিন্তু সেটাও সম্পর্কে আমরা একটু আজকে জেনে নেব। ঠিক আছে? দেখো এই আবহবিকারের শ্রেণীবিভাগ আজকে আমরা রাসায়নিক আবহবিকারের জারণ আর অঙ্গার যোজন জানা হয়ে গেছে। জানবো আজকে জল যোজন, আর্দ্র বিশ্লেষণ, আর তার সঙ্গে দ্রবণের অল্প একটু অংশ আজকে আলোচনা করব। এর পরবর্তী অংশে আমি একটু বলেই দিচ্ছি তোমাদেরকে, এই জৈবিক আবহবিকার সম্পর্কে আমরা তখন আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তো আমি রাসায়নিক আবহবিকার যেহেতু আলোচনা করছি আজকে, তাই রাসায়নিক আবহবিকারের সংজ্ঞাটা আমি তোমাদের থেকে একটু শুনে নেব। বলো। হ্যাঁ, যে প্রক্রিয়ায় বায়ুর বিভিন্ন গ্যাস, তার সঙ্গে কি কি হতে পারে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এছাড়াও জলীয় বাষ্প, বিভিন্ন অম্ল শিলার মধ্যে খনিজের সঙ্গে কি করে? রাসায়নিক বিক্রিয়া করছে। রাসায়নিক বিক্রিয়া করে এখান থেকে বিয়োজিত হয়ে যে নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে আমরা রাসায়নিক আবহবিকার বলি। আর এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হয়, যেটা যান্ত্রিক আবহবিকারের থেকে এর মূল যে পার্থক্য, সেটা কি বলতো? একদম ঠিক, যে যান্ত্রিক আবহবিকারে মূল শিলার কোনো ধর্মের পরিবর্তন বা খনিজের পরিবর্তন হয় না, কিন্তু রাসায়নিক আবহবিকারে কিন্তু মূল শিলার খনিজের কিন্তু ধর্মের পরিবর্তন হয়। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আমি প্রথমে দুটো অংশ মার্কিং করেছি, জারণ, অঙ্গার যোজন আলোচনা করেছি। আজকে জানবো জল যোজন আর আর্দ্র বিশ্লেষণ অর্থাৎ হাইড্রেশন আর হাইড্রোলিসিস। এগুলো ইংলিশ টার্মগুলো আমাদের জেনে রাখা উচিত। ঠিক আছে? তো প্রথমে জল যোজন। এই জল যোজন কিভাবে ঘটে? দেখো কথাটার মধ্যেই জল যোজন, যোজন কথার অর্থ কি? যোগ হয়ে যাওয়া, যুক্ত হয়ে যাওয়া, তাই তো? তো কার সাথে যুক্ত হয় এই জল, সেটা আমরা একটু জেনে নিই। দেখো শিলা মধ্যস্থিত খনিজের সাথে, শিলার মধ্যে তো খনিজ থাকে এবং এখানটাতে বিষম সত্ত্ব শিলার পরিমাণটা বেশি থাকে, বিভিন্ন রকম শিলা এখানে একসঙ্গে অবস্থান করছে। সেই খনিজের সঙ্গে জল অর্থাৎ H2O, জলের সংখ্যা H2O, তো তাহলে H2O, এই H2O যুক্ত হয়ে গেলে কি হয়? খনিজের বন্ধন আলগা হয়ে যাচ্ছে। যখন বিক্রিয়া করছে, তাহলে যে নির্দিষ্ট খনিজ জলের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে মূল যে শিলা অংশ ছিল সেখান থেকে সেটা আলগা হয়ে পড়ছে, আলগা হয়ে গিয়ে গৌণ খনিজে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে দেখো মূল খনিজ থেকে এটা আলাদা হয়ে গিয়ে
একটা গৌণ খনিজে, অন্য নতুন একটা খনিজে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। এই পদ্ধতিটিকে আমরা কি বলছি? রাসায়নিক আবহবিকার, এবং তার মধ্যে যে প্রক্রিয়া সেটা হচ্ছে জল যোজন বা হাইড্রেশন। তাই তো? দেখো ছবিগুলো দেখো একটু তোমরা। প্রথম যে ছবিটা একদম সাইডে আমি দেখিয়েছি, এই যে ছবিটার মধ্যে দেখো এখানে কিভাবে এই যে খনিজ এবং শিলার মধ্যে গিয়ে জলটা এখানে অ্যাবজর্ব করে নিচ্ছে, তারপরে জলটা কিভাবে এই শিলা খনিজগুলো আলাদা হয়ে পড়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু অপসারিত হয় না। অপসারিত হলে আর আবহবিকার থাকবে না। তাহলে এটা একটা গেল জল যোজনের ছবি তোমাদের দেখালাম। এটাও দেখো এই শিলা খনিজগুলো এইভাবে জল যোজন হয়ে গিয়ে মূল খনিজ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। এটাও হাইড্রেশন। দেখো এখানে কিভাবে বিক্রিয়া কাজ করছে, দেখো শিলার মধ্যে জলটা মিশ্রিত হয়ে গিয়ে একটা অন্যরকম অবস্থা সৃষ্টি হয়েছে, এবং আমরা সেটা বুঝতে পারছি, চিহ্নিত করতে পারছি জল যোজন। হয়তো পরবর্তী যখন ছবিটা নেওয়া হয়েছে এই অবস্থায় ছিল, কিছু পরে বা অনেক বছর পরে দেখা যায় এই জায়গাটায় ধীরে ধীরে ক্ষয় পেতে শুরু করবে, ক্ষয় হয়ে যাবে। যেমন এই জায়গাটাতে হয়েছে, ক্ষয় হয়ে গেছে, এখানটায় কিন্তু ধীরে ধীরে ক্ষয় পেতে শুরু করবে। হাইড্রেশন বোঝা গেল। তাহলে হাইড্রেশন জিনিসটা কি, কিভাবে হচ্ছে হাইড্রেশন, জল যোজন। খুব ভালো। আচ্ছা, পদ্ধতি কি? দেখো এই ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো বলা হয়েছে যে ওয়াটার ডিসলভস মিনারেলস ইন রক অ্যান্ড ক্যারিজ দেম অ্যাওয়ে। তাহলে এই যে জলটা এই খনিজ বা শিলার সঙ্গে মিশে গিয়ে কিন্তু এই মূল শিলা থেকে তাদেরকে পৃথক করে দিচ্ছে। আমরা সংজ্ঞাতে পড়েছিলাম তো, কি পড়েছিলাম বলো? যে জল একটা খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করার ফলে মূল শিলা থেকে গৌণ খনিজে পরিণত হচ্ছে। তাহলে মূল শিলা থেকে পৃথক হয়ে যাচ্ছে। এখানেও দেখো এই ছবিটার মধ্যেও দেখো জলটা এই নির্দিষ্ট শিলার মধ্যে থাকতে থাকতে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো কিভাবে কাজ করছে এটা, সেটা আমরা দেখি একটু। জলের অণু কার সাথে কাজ করছে? শিলার খনিজের সংস্পর্শে যখন আসছে তখন খনিজের আয়তনটা বেড়ে যাচ্ছে। ধরো আমরা কোনো একটা যদি কাগজ নিই, দেখবে টিস্যু পেপার বিশেষ করে, যদি জল পড়ে একটু মোটা হয়ে যায় না কাগজটা, বা জামা কাপড় যদি সুতির জামা কাপড়ে পরে ভারী হয়ে যায় না? একই রকম ভাবে শিলার মধ্যে যখন জলটা গিয়ে অ্যাড হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, তখন শিলা কিন্তু আয়তনে বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে কি হবে? মূল শিলার এই যে ধরো মূল শিলা আয়তনে বেড়ে যাচ্ছে, তাহলে মূল শিলা থেকে কি হচ্ছে? সেটা খুলে পড়ে যাচ্ছে, বাঁধন আলগা হয়ে যাচ্ছে। তাহলে ছিল এইরকম, দেখতে পাচ্ছ না, এরকম ছিল, বড় হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? মূল শিলা থেকে বাঁধনটা আলগা হয়ে যাচ্ছে। হয়ে গেলে গৌণ খনিজগুলো কি হয়? নমনীয় হয়ে যাচ্ছে। তাহলে যেটা ছেড়ে যাচ্ছে সেটা কি হচ্ছে? নরম হয়ে যাচ্ছে, এবং শিলা সহজেই বিয়োজিত হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু এই হাইড্রেশন পদ্ধতি কার্যকরী হয় বা হয়ে থাকে। কিসে কিসে কিভাবে পরিণত হচ্ছে, কোন শিলায় লক্ষ্য করা যায়? হেমাটাইট Fe2O3 যার সংকেত, লিমোনাইট 2Fe2O3 3H2O, অ্যানহাইড্রাইট CaSO4, জিপসাম CaSO4 2H2O। ঠিক আছে? আর এগুলো কি হচ্ছে? অলিভিন সারফান্টাইনে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে? বিক্রিয়াটা কিভাবে কাজ করছে দেখো। 2Fe2O3 অর্থাৎ এই যে লিমোনাইটটা, তার সঙ্গে 3H2O, এটা পরিণত হয়ে
তাহলে দেখো এখানটায় 2F2O3 আর 3H2O মিলেমিশে গিয়ে কি হচ্ছে 2Fe2, অর্থাৎ লিমোনাইটে পরিণত হচ্ছে 3H2, আর CaSO4 আর দু অণু হাইড্রোজেন জল মানে 2H2O মিশে গিয়ে CaSO4 2H2O তে পরিণত হচ্ছে। তাহলে এইরকম ভাবে জলের অণুগুলো খনিজের সাথে মিশে যাচ্ছে, মিশে গিয়ে ধীরে ধীরে তারা আলগা হয়ে যাচ্ছে মূল শিলা থেকে, মূল খনিজ থেকে আলগা হয়ে গিয়ে বিক্রিয়া করার ফলে নতুন গৌণ একটা খনিজে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, এই যে পদ্ধতিটা সম্পূর্ণ পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা কি বলছি? হাইড্রেশন, তাই তো? অর্থাৎ যেটাকে আমরা বলছি জল যোজন, হাইড্রেশন পদ্ধতি। ঠিক আছে, এই অবধি বোঝা গেল যে আমরা রাসায়নিক আবহবিকারের যে তৃতীয় শ্রেণীবিভাগ জল যোজন, বা ইংলিশে যদি আমরা বলি হাইড্রেশন, সেই হাইড্রেশনের সংজ্ঞা জানলাম আমরা। তার সাথে সাথে পদ্ধতি কিভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংকেত পরিবর্তন হয়ে নতুন একটা আলগা খনিজে পরিণত হয়ে যাচ্ছে, সেটা আমরা এখানে জানতে পারলাম। ঠিক আছে, এরপরে আমাদের যে চতুর্থ শ্রেণীবিভাগ, তার নাম কি বলেছিলাম? আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস, তাই তো? এই আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস এটাও কিভাবে কাজ করছে? এটা দেখো, জল কিন্তু বাইরে থেকে গিয়ে কাজ করে না, কিন্তু তার মধ্যেকার অবস্থিত যে জল বা জলীয় বাষ্প থাকে সেইটা রাসায়নিক বিক্রিয়া করে এই হাইড্রোলিসিসটা হয়, বা এই আর্দ্র বিশ্লেষণ লক্ষ্য করা যায়। কিভাবে হচ্ছে? শিলা মধ্যস্থিত খনিজ, যে শিলা মধ্যস্থিত যে খনিজ রয়েছে, খনিজ অণুর সাথে আয়নিত জলের রাসায়নিক বিক্রিয়া ও বিয়োজনকে, তাহলে যে রাসায়নিক বিক্রিয়া এবং বিয়োজন হচ্ছে এদেরকে একসঙ্গে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস বলতে পারি আমরা। দেখো ছবিতে দেখো কিভাবে পরিবর্তন হচ্ছে এই হাইড্রোলিসিস। ব্রেকডাউন অফ রক কজড বাই ইটস রিয়াকশন উইথ ওয়াটার, জলের সাথে। এটা হচ্ছে গ্রানাইট শিলা। গ্রানাইট শিলা এই হাইড্রোলিসিস প্রক্রিয়ার ফলে তার পরিবর্তনটা কিভাবে হয়েছে দেখো, গ্রানাইট আফটার হাইড্রোলিসিস। ঠিক আছে, এটা একটা ছবি। আরো একটা কি ছবি? ফেলসপার, এটা একটা খনিজের মানে মূল খনিজের অংশ ফেলসপার। সেখান থেকে এটা কিসে পরিণত হচ্ছে? ক্যাওলিন, অর্থাৎ কাদার পূর্বভাগ আমরা বলতে পারি, ক্লে ক্যাওলিন এটা আমরা বলতে পারি। তো ফেলসপার থেকে দেখো পরিণত হয়ে ক্যাওলিন, এই রূপান্তরিত অবস্থায় এগুলোকে আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল তাহলে আর্দ্র বিশ্লেষণ কিভাবে কাজ করছে? হ্যাঁ, গ্রানাইট থেকে তার এই অবস্থায় লক্ষ্য করতে পারছি, আর ফেলসপার থেকে তার পরিণত হয়ে এই অবস্থায় আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, তাহলে আর্দ্র বিশ্লেষণ এই সংজ্ঞা যেটুকু বললাম সেটুকু তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে এর পদ্ধতি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো এখানেও তোমরা ছবিগুলো দেখো, ফেলসপার ছিল, ফেলসপার কিভাবে ক্লে ফর্মিং ফ্রম হাইড্রোলিসিস অফ ফেলসপার, এই ফেলসপারটা ছিল ধীরে 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 এই আর্দ্র বিশ্লেষণের প্রভাবে কিভাবে এটা মাটিতে রূপান্তরিত হচ্ছে ধীরে ধীরে। এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কয়েকটি মাসে কিন্তু এটা হয় না বা ঘটে না। এটা ঘটতে গেলে অনেক দিন সময় লেগে যায়, তারপরে এই অবস্থা ধীরে ধীরে রূপান্তরিত হতে দেখা যায়। এখানেও দেখো হাইড্রোলিসিস ফেলসপার থেকে ক্যাওলাইন হচ্ছে কিভাবে মাটিতে ধীরে ধীরে রূপান্তরিত হয়ে গেছে, এই যে ধাপ অনুযায়ী হয়ে গেছে। দেখো ক্লে মিনারেল সিড সিলিকেট কিভাবে মাটির কণাগুলো ধীরে ধীরে নিজের মধ্যে সঙ্গবদ্ধ
হয়ে গেছে, তাই না? একটা পরিণত শিলায় রূপান্তরিত তো আমরা লক্ষ্য করতে পারছি। এই অংশে ছিল এই অংশ, এখান থেকে পরিণত হয়েছে এই যে একটা ভূমিরূপ, দেখো তার পরিবর্তনটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে কি হয়, জল প্রথমে আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ HOH, ঠিক আছে। পরে হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+, আমরা জানি হাইড্রোজেন আয়ন মানেই হচ্ছে H+, এবং হাইড্রক্সিল আয়ন OH-, ঠিক আছে, হাইড্রক্সিল আয়ন OH-, এই আয়নে ভেঙে যাচ্ছে। এরপর সেটা কিসে পরিণত হয়েছে? অর্থোক্লেস ফেলসপার। এই যে অর্থোক্লেস ফেলসপারে পরিণত হচ্ছে, সংকেতটা কি? Ka, ক্যাপিটাল, স্মল l, Si, আইটা হচ্ছে স্মল, I এর এ হচ্ছে 3 আর ও এর অণু হচ্ছে 8, তাহলে KAlSi3O8 এই জাতীয় খনিজের সঙ্গেই কিন্তু বিক্রিয়া করে। অর্থাৎ কিভাবে বিক্রিয়া করছে? এই HOH, অর্থাৎ এটা ভেঙে গিয়ে H+ আর OH, হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়নে ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে বা এর সঙ্গে বিক্রিয়া করে কিসে পরিণত হচ্ছে? অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড, যেটা এই যে HOH, দেখো এবার এইখানটায় এর সঙ্গে যোগ হয়ে গেছে HAlSi3O8 এবং পটাশিয়াম হাইড্রক্সাইড KOH ক্ষার তৈরি করছে। অর্থাৎ এইখান থেকে এই অবস্থায় আমরা যদি চোখে দেখি তাহলে এই অবস্থায় রূপান্তরিত হচ্ছে। তাহলে বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে? এই যে KASi3O8 তার সঙ্গে হাইড্রক্সিল আয়ন আর হাইড্রোজেন আয়ন HOH মিশে গিয়ে HAlISO3O8 প্লাস KOH অর্থাৎ পটাশিয়াম হাইড্রক্সাইডে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটুকু অংশ বুঝতে পারলে হয়তো একটু বিক্রিয়াটা একটু খটোমটো টাইপের রয়েছে, একটু অন্যরকম রয়েছে, কিন্তু খুব কঠিন ব্যাপার নয়, শুধু একটু সংকেতটা মনে রাখলেই হবে। কারণ এখানে এই ক্ষেত্রে আমি তোমাদের বারবার বলেছি, কেমিক্যাল ওয়েদারিং এর ক্ষেত্রে অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রোলিসিস এবং আরো একটা যে আমরা পড়লাম সেটা হচ্ছে তোমার হাইড্রেশন, প্রত্যেকটা সম্পর্কে যখনই আমরা বলবো এর সম্পূর্ণ বিক্রিয়া পদ্ধতি সলিউশন, এই মানে বিক্রিয়া পদ্ধতি সংকেত সহ কিন্তু আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে, তবেই কিন্তু তোমার যে প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে তবেই সেটা সম্পূর্ণ উত্তর হিসেবে ধরা হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দ্রবণ সম্পর্কে আমরা জানব। দ্রবণ, দ্রবীভূত হয়ে যাচ্ছে দ্রবণ, ঠিক আছে, সেটাই হচ্ছে দ্রবণ। এই দ্রবণটা কি হয়? যার ইংলিশ কথা হচ্ছে সলিউশন, ঠিক আছে। তো শিলা মধ্যস্থিত কিছু খনিজ যেটা থাকে, এই খনিজের সাথে কি হয়? বৃষ্টিপাত বা প্রবহমান জলধারা বা সাধারণ জলের সঙ্গে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায় এবং অপসারিত হয়ে যায়, তাকেই আমরা দ্রবণ বা সলিউশন বলতে পারি। ঠিক যেমন ভাবে আমরা জলের মধ্যে যদি লবণ বা চিনির যেটা মিশ্রণ যদি করি, সেখানে কিন্তু লবণ চিনি সম্পূর্ণ কিন্তু ওই জলটার মধ্যে দ্রবীভূত হয়ে যায়, তো তোমরা নিজেরা কোনোদিন গ্লাসে লবণ বা চিনি জল গুলে দেখেছো? ঠিক একই রকম ভাবে দেখো, সলিউশন ইজ এ প্রসেস, একটা পদ্ধতি যেটা এই খনিজগুলো বা এই যে রক মানে শিলার খনিজগুলো ডিজলভ ডিরেক্টলি ইন ওয়াটার, তাহলে এই শিলাগুলো সম্পূর্ণরূপে জলের সাথে মিশে যাবে, অপসারিত হবে, নিজের কোনো অস্তিত্ব আর থাকবে না।
এই যে সম্পূর্ণ পদ্ধতিটাকে, এই পদ্ধতিটাকে আমরা কি বলছি? সলিউশন বা দ্রবণ হিসাবে চিহ্নিত করতে পারছি। বোঝা গেল? একদম ঠিক বলেছ তুমি তোমার বাড়িতেই, বা যদি শুধু আমি লবণ চিনি না বলে যদি চা চিনি যে জল আমরা বলি, কফি বলি, সেগুলো কিন্তু একই রকম। দেখো এখানে বলেই দিচ্ছে মিনারেলস ক্যান ডিসলভস, মানে একদম পুরো মিশে যেতে পারে it with water like dissolving sugar in coffee। তাহলে কফির সাথে চিনি যেমন ভাবে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যায়, গলে যায়, সেই অবস্থাটাকেই বলা হচ্ছে। ঠিক আছে? আর ওয়াটার হচ্ছে এমন একটা উপাদান যেখানে প্রকৃতির বেশিরভাগ উপাদান, এমন বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো সম্পূর্ণভাবে এই জলের সঙ্গে কিন্তু দ্রবীভূত হয়ে যায়। তোমরা বলো তো এই লবণ চিনি ছাড়া আর কি হতে পারে? চা হয়, তারপরে মাটি হতে পারে, মিহি মাটি, সেগুলো কিন্তু জলের সঙ্গে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়। তো এরকম ভাবে অনেক কিছু দ্রবীভূত হয়ে যায়। এই সম্পূর্ণ এই যে পদ্ধতিটাকে আমরা দ্রবণ পদ্ধতি বলতে পারি। ক্যালসাইট, জিপসাম, সৈন্ধব লবণ ইত্যাদি এই খনিজের অণুগুলো কি হয়? জলের অণুর মধ্যে দ্রবীভূত হয়ে অপসৃত হয়ে যায়। ঠিক আছে? বিক্রিয়ায় কি বলছে তাহলে? কিসে কিসে হয়? ক্যালসাইট হয়, জিপসাম হয়, সৈন্ধব লবণ হয়। সৈন্ধব লবণ প্লাস জল, অর্থাৎ সৈন্ধব লবণ তার সঙ্গে জল একটা মিশ্রণ করা হলো, তখন সেটা কিসে পরিণত হয়ে গেল? নতুন যে উৎপন্ন দ্রবণটা হবে সৈন্ধব লবণের দ্রবণ। ঠিক আছে? নতুন একটা অপসারিত হয়ে সৈন্ধব লবণটা অপসারিত হয়ে কিসে পরিণত হলো? তাহলে আলাদা করে সৈন্ধব লবণের তার অস্তিত্ব বা বৈশিষ্ট্য কিন্তু আমরা আর এই অংশে লক্ষ্য করতে পারছি না। জলের সাথে মিশে গিয়ে সেটা কিসে পরিণত হলো? সৈন্ধব লবণের দ্রবণে পরিণত হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা রাসায়নিক আবহবিকারের যে দুটি অংশ অবশিষ্ট ছিল, হাইড্রেশন আর হাইড্রোলিসিস, সেটা সম্পর্কে, তাদের সংজ্ঞা, পদ্ধতি, বিক্রিয়া সম্পর্কে আমরা জেনেছি বিস্তারিতভাবে। এছাড়াও দ্রবণের বিস্তারিত পদ্ধতিটাও আমরা জানলাম। এবার আমরা জানবো এই যে হাইড্রেশন আর হাইড্রোলিসিস যে আমরা সম্পর্কে জানলাম, তাদের মধ্যে মূল পার্থক্য কি কি লক্ষ্য করা যায়। তো প্রথমে যদি হাইড্রেশন বলি, জল হিসাবে, অর্থাৎ জল হিসাবে কি পার্থক্য লক্ষ্য করা যায় সেটা। আচ্ছা, হাইড্রেশনটা সাধারণ জল শিলার খনিজের সঙ্গে যুক্ত হয়, H2O হাইড্রেশন যুক্ত হয়ে যাচ্ছে। হাইড্রোলিসিসের ক্ষেত্রে আয়নিত জল, অর্থাৎ HOH, হাইড্রোজেন আয়ন, আর আয়নীয় যেটা জল OH মাইনাস, সেটা আমরা দেখলাম। ঠিক আছে? তাহলে একটা সাধারণ জল আর একটা আয়নিত জল, এটা মাথায় রাখলেই হবে। আচ্ছা, কার্যকরী খনিজ কোথায় কোথায় হয়? হাইড্রেশন লক্ষ্য করা যায় লোহাবর্গীয় খনিজে হাইড্রেশন বেশি হয়। এছাড়াও অ্যামফিবোল, পাইরক্সিন, বায়োটাইট, এগুলোও তো কিন্তু, অর্থাৎ এই ধরনের খনিজ ক্ষেত্রেও কিন্তু হাইড্রেশন লক্ষ্য করা যায়। ঠিক আছে? আর হাইড্রোলিসিস সিলিকেট খনিজে অভ্র, অর্থোক্লেজ, ফেলসপার, যেটা আমরা দেখলাম ফেলসপার, এইগুলোতে হাইড্রোলিসিস বেশি পরিমাণে কার্যকর হয়। নতুন খনিজ দেখা যাক হাইড্রেশনের ক্ষেত্রে কি নতুন খনিজ হয়। তো এই হাইড্রেশনের ক্ষেত্রে খনিজের যে শিলার সাথে যে খনিজের একটা বন্ধন থাকে, বন্ধনটা আলগা হয়ে যায় এবং মূল খনিজ অংশ থেকে গৌণ খনিজগুলো নমনীয় হয়ে পড়ে, আলাদা হয়ে যায়। কিন্তু এইখানে
নতুন কোনো খনিজ তৈরি হতে দেখা যায় না। ঠিক আছে। আর হাইড্রোলিসিসের ক্ষেত্রে এই জলের হাইড্রোজেন আর হাইড্রক্সিল আয়ন কার সাথে বিক্রিয়া করছে? খনিজের সাথে বিক্রিয়া করছে, করে নতুন খনিজ উৎপন্ন করছে। বোঝা যাচ্ছে তাহলে একটা খনিজ উৎপন্ন হয় না, শুধু মূল খনিজ থেকে গৌণ খনিজে পরিণত হচ্ছে, কিন্তু এক্ষেত্রে দেখো সম্পূর্ণভাবে আলাদা নতুন একটা পদার্থ উৎপন্ন হচ্ছে, মানে খনিজ উৎপন্ন হচ্ছে। আণবিক গঠন, এখানে খনিজের আণবিক গঠনের বিশেষ হেরফের হয় না, যেহেতু নতুন কোনো পদার্থের উৎপন্ন হচ্ছে না, তাহলে খনিজের হেরফেরও হয় না, কিন্তু উৎপন্ন শোধক থেকে মূল খনিজ ফিরে পাওয়া যায়। অর্থাৎ এখান থেকে যেটা অংশ, ক্ষুদ্র অংশ, চূর্ণ বিচূর্ণ অংশ থেকে সেখানটা যদি আমরা খুঁজি, তাহলে মূল খনিজের কিন্তু তার চিহ্ন বা অংশ আমরা পেতে পারি। আর হাইড্রোলিসিসের ক্ষেত্রে এখানে শিলা যেহেতু আয়নিত জলের সঙ্গে বিক্রিয়া করছে, তাই এর আণবিক গঠন সম্পূর্ণভাবে বদলে যায়। আণবিক গঠন সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে, গিয়ে উৎপন্ন পদার্থ থেকে মূল খনিজ আর পাওয়া যায় না। দেখো এই যে ফেলসপার থেকে কায়োলিন বা ক্লের যে একটা অংশ পরিণত হয়ে যাচ্ছে, এই হয়ে যাওয়ার পরে এই ফেলসপারের কিন্তু কোনো অংশ বা তার খনিজ অংশ কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না বা যায় না। বোঝা গেল তাহলে এখানটাতে? আচ্ছা, এখানে আর একটু জাস্ট অল্প সময় একটু বলে দিই। হাইড্রেশন, সাধারণ জল খনিজের সঙ্গে যুক্ত হয়, এটা আয়নিত জলের সঙ্গে যুক্ত হয়। এটা লোহা বর্গীয় খনিজে বা অ্যামফিবল, পাইরক্সাইন, বায়োটাইটেও হয়। এটা সিলিকেট সমৃদ্ধ খনিজ, অর্থাৎ অভ্র, অর্থোক্লেস, ফেলসপার এগুলোতে বেশি হয় হাইড্রোলিসিসটা। নতুন খনিজ এই হাইড্রেশনের ক্ষেত্রে উৎপন্ন হয় না, শুধুমাত্র মূল খনিজ থেকে এই শিলাগুলো আলগা হয়ে যায়। আর হাইড্রোলিসিসের ক্ষেত্রে নতুন খনিজ কিন্তু উৎপন্ন হয়। হাইড্রেশনের ক্ষেত্রে নতুন খনিজের বা যে মূল যে খনিজ থেকে আলাদা হয়ে যায়, সেখানে খুঁজলে কিন্তু আমরা পূর্বের খনিজের অংশ আমরা বৈশিষ্ট্য পেতে পারি। কিন্তু হাইড্রোলিসিসের ক্ষেত্রে আমরা মূল যে শিলা উৎপন্ন হবে, সেখানে পূর্বের খনিজের বা মূল খনিজের কোনো অংশ, ধর্ম আমরা এখানে খুঁজে পাবো না। বোঝা গেল হাইড্রেশন আর হাইড্রোলিসিসের মধ্যে পার্থক্য। এইবার আমি তোমাদেরকে বলবো যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য। যে যান্ত্রিক আবহবিকার সেই সম্পর্কে আমরা জেনেছি, তারও 4টি শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জেনেছি, যেমন ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরচায় খণ্ডীকরণ, স্বল্পমোচন, তুষার আবহবিকার। রাসায়নিক আবহবিকারের আমরা অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস এই সম্পর্কে জেনেছি। তো সবগুলো জানার পরে আমরা কি পার্থক্যগুলো লক্ষ্য করতে পারছি বা কি পার্থক্যগুলো আমরা খেয়াল করি, সেগুলো একটু জেনে নেব। প্রথমত শিলার পরিবর্তন। তোমরাই বলো তো। একদম ঠিক বলেছো যে যান্ত্রিক আবহবিকারে শিলা টুকরো টুকরো হয়ে গেলেও শিলার শুধুমাত্র ভৌত আকৃতিগত পরিবর্তন হয়, নতুন শিলার উৎপন্ন বা পরিণত হয় না। আর রাসায়নিক আবহবিকারে কি হয়? রাসায়নিক আবহবিকারে শিলা বিয়োজিত হয়ে রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় এবং মূল খনিজগুলো কি হয়? গৌণ খনিজে পরিণত হয়। মূল যে খনিজ একটা বড় শিলার সঙ্গে ছিল, সেখান থেকে আলাদা হয়ে একটা গৌণ খনিজে কিন্তু পরিবর্তন হতে দেখা যায়। উপাদান, তোমরাই বলো কি কি উপাদানে ঘটে? যান্ত্রিক আবহবিকার মূলত ঘটে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, জল, মানে সিম্পল জিনিস,
প্রকৃতি থেকে নিচ্ছে তার মধ্যেই হচ্ছে। রাসায়নিক আবহবিকারও প্রকৃতি থেকে নিয়ে হচ্ছে। কি কি দ্বারা হচ্ছে সেখানে তোমরা বলো? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর তার সাথে জল। সেই জন্য এখানটাতে বিক্রিয়া লক্ষ্য করতে পারছি, আর যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে কোনো বিক্রিয়া আমরা লক্ষ্য করতে পারছি না। জলবায়ু কোন কোন অঞ্চলে হয়? এই যান্ত্রিক আবহবিকার ক্রান্তীয় উষ্ণমরু জলবায়ু অঞ্চলে বা হিমশীতল মেরু অঞ্চলে বা পার্বত্য জলবায়ুতে যান্ত্রিক আবহবিকার দেখা যায়, তাই তো? আর রাসায়নিক আবহবিকার যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হবে সেখানটার এই যে কার্বনিক অ্যাসিড অর্থাৎ উষ্ণ ও আর্দ্র নিরক্ষীয় ক্রান্তীয় মৌসুমী ক্রান্তীয় সাভানা জলবায়ুতে রাসায়নিক আবহবিকার প্রাধান্য লাভ করে। এই জলবায়ু অঞ্চলগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখান থেকেও শর্ট প্রশ্ন দিতে পারে যে যান্ত্রিক আবহবিকার কি ধরনের জলবায়ুতে লক্ষ্য করা যায়? ক্রান্তীয় উষ্ণমরু জলবায়ু, হিমশীতল আর পার্বত্য। রাসায়নিক আবহবিকার উষ্ণ আর্দ্র নিরক্ষীয় এবং ক্রান্তীয় মৌসুমী ও ক্রান্তীয় সাভানা জলবায়ুতে। ঠিক আছে। শব্দ সৃষ্টি কোন আবহবিকারে শব্দ সৃষ্টি হয় বলো? যান্ত্রিক আবহবিকারে কিছু কিছু আবহবিকারের ক্ষেত্রে যান্ত্রিক আবহবিকারে শব্দ সৃষ্টি হয়, যেমন ক্ষুদ্র কণা বিস্ফোরণ। বাহ, সবার খুব মনে আছে ভালোভাবে দেখছি। কিসের মতো আওয়াজ হয়? পিস্তল থেকে গুলি ছোড়ার মতো একটা শব্দ হতে দেখা যায়। আর রাসায়নিক আবহবিকারে কিন্তু কোনো শব্দ উৎপন্ন হয় না এবং এখানে গুলিরও কোনো আওয়াজ হয় না। নিঃশব্দে রাসায়নিক প্রক্রিয়াগুলো সংগঠিত হতে দেখা যায়। তোমার বাড়িতে যে লোহায় মরিচা পড়ে বা মরচে পড়তে দেখা যায়, মানে এটা আমরা সচরাচর দেখি বলে আমি বারবার বলি তোমাদেরকে, যেটা আমরা সামনে দেখি সেটা কিন্তু দেখলে সেই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই যে মরচে পড়ে কোনো আওয়াজ কি হয়? আওয়াজ হতে শোনা যায় না। তাই এই গেল যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে মূল পার্থক্য। সবাই বুঝতে পেরেছো আশা করি। আমি বিশাল করে নতুন করে আর বলছি না, কারণ যান্ত্রিক আবহবিকার সম্পর্কে তোমরা ইতিমধ্যে খুব ভালো করে শুনেছো, তার মূল্যায়ন হয়েছে তোমাদের প্রশ্নোত্তর পর্বে। রাসায়নিক আবহবিকার সম্পূর্ণ জানলাম আমরা আজকে। তার পার্থক্যগুলো তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। দেখো ছবিতেও মেকানিক্যাল ওয়েদারিং অর্থাৎ যান্ত্রিক আবহবিকার আর কেমিক্যাল ওয়েদারিং রাসায়নিক আবহবিকার, আমরা এগুলো দেখতে পেলাম। ঠিক আছে। আচ্ছা, এই আলোচনা করবার পরে আমাদের যেটা প্রথম কাজ সেটা কি? এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদেরকে খুঁজে বার করা বা দেখা। কি কি আলোচনা করলাম তাহলে আমরা? তোমরা একটু বলো। রাসায়নিক আবহবিকারের দুটি অংশ, যেটা হাইড্রেশন আর হাইড্রোলিসিস, সলিউশন দ্রবণ সম্পর্কে জেনেছি। আর কি না, হাইড্রেশন আর হাইড্রোলিসিসের মধ্যে পার্থক্য, এটাও আমরা জেনেছি। আর কি জানলাম? যেহেতু দুটো আবহবিকার সম্পূর্ণ আমরা সমাপ্ত করতে পেরেছি, তাই যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার সম্পর্কেও আমরা তাদের পার্থক্য আলোচনা করলাম। তো এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছি। তোমরা এই নির্দিষ্ট প্রশ্নগুলো ভালোভাবে নোট ডাউন করে নিজেরা একটু বাড়িতে ভালোভাবে পাঠ্যপুস্তক থেকে দেখে আসবে। পরবর্তী ক্লাসে সবার মনে পড়ে গেছে যে আমি শুরুতেই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করে নেব, তাই তো? আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই সমাপ্ত থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আবার এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।